ডালি, ডক্টর, ওনার টেস্টগুলো করা হয়ে গেছে, উনি বোন মেরো দিতে পারবেন। থ্যাংক গড। চাঁদনি, থ্যাংক ইউ সো মাচ। ঋতুজার জন্য তুমি যা যা করলে, ধন্যবাদ জানানোর ভাষা নেই আমাদের কাছে। তুমি শুধু একজন সাহসী মেয়ে নও, মানে ইউ আর বোল্ড গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ একটা বড় মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। ওমা দাদা, এতে থ্যাঙ্কুর কি আছে? এতে ছোট্ট একটা কাজ, এতটুকু মজা নেবে, আমার তো ভেবেই খুব মজা লাগছে। ওই তো ছোট্ট একটা ইঞ্জু ফোটাবে, তারপরই আমি অজ্ঞান হয়ে যাব, ব্যাস ঝটপট সব কাজ হয়ে যাবে। মানে ও বলতে চাইছে ইনজেকশন ফোটালে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, মানে এক সুচে কাজ শেষ। ডাক্তারবাবু না, আমি তাহলে কোন দিকে যাবো আমাকে বলে দিন। আপনি ওই কেবিনে চলে যান। আচ্ছা ঠিক আছে, টাটা তাহলে সবাইকে, একেবারে মজা দেওয়ার পরেই দেখা হবে। টাটা। সাবধানে, হ্যাঁ সাবধানে। ডাক্তারবাবু বলছিলাম বলুন। যে ওই কিছু অসুবিধা হবে না তো, মানে কারো কোনো বিপদ হবে না তো, মানে ঋতুজা বা চাঁদনির সব ঠিকঠাক যাবে তো? আপনারা তো আপনাদের যা যা করার সেগুলো করেছেন, এবার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, অপারেশন সাকসেসফুল হবেই। থ্যাংক ইউ ডক্টর। আমি জানি ডক্টর, এই অপারেশন সাকসেসফুল হবে। আমাদের এতজনের এত প্রার্থনা ঈশ্বর ব্যর্থ হতে দেবেন না। কারেক্ট, ঠিক। রক্তিমবাবু, আপনারা পারলে একবার পেশেন্টের সাথে দেখা করে আসুন। এবার তো ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হবে, তার আগে ওনার সঙ্গে দেখা করে ওনাকে আশ্বস্ত করে একটু শান্ত করার প্রয়োজন। ঋতুজাদি, ঋতুজাদি, রক্তিম ডালি, কি সমস্যা হয়েছে? আমার অপারেশন এখনো শুরু হয়নি কেন? কি সমস্যা হচ্ছে আমাকে বল। না না, কোনো সমস্যা হয়নি তো, সব ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যে তোমার অপারেশন শুরু হবে। আমি একবার ইস্যুর সাথে দেখা করতে চাই। না ঋতুজা, তুমি শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার অপারেশনের পর আমি নিজে তোমাকে ইস্যুর সাথে কথা বলে দেবো। একটু ভরসা করো আমাদের উপর প্লিজ। হ্যাঁ, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি খুব তাড়াতাড়ি একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। এক্স্যাক্টলি। আপনারা এবারে বাইরে যান, আমার ওনাকে নিয়ে ওটিতে যেতে হবে। ডালি, বুঝতে পারছি না কি হচ্ছে, এতক্ষণ লাগছে কেন? অপারেশনে কোনো কমপ্লিকেশন হলো না তো? আই এম গেটিং নার্ভাস। ওই ঋতুজার কিছু একটা মানে। আপনি সবটা এরকম খারাপভাবে কেন নিচ্ছেন বলুন তো? দেখুন, এটা তো একটা মানে ছোটখাটো অপারেশন নয়, একটা বড় অপারেশন। এটা হতে তো একটু সময় লাগবে। কিন্তু দেখুন, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরা ছাড়া তো আমার কাছে। ঠিক আছে। ডক্টর, বলছি অপারেশন মানে ঋতুজাদি কেমন আছে? অপারেশন ডক্টর, আমি বলছিলাম যে অপারেশনটা ঠিকঠাক হয়েছে তো, মানে সাকসেসফুল হয়েছে তো, মানে ঋতুজা সুস্থ আছে তো, মানে এভরিথিং ওয়েন্ট ওয়েল, সব কিছু ঠিকঠাক তো? আর ওই চাঁদনির বোন ম্যারও ঠিকঠাক করে ট্রান্সফার করা গেছে তো? মানে ঋতুজা কেমন আছে আমরা পুরোটা জানতে চাই প্লিজ ডক্টর, প্লিজ। আপনারা একটু শান্ত হন। অপারেশন ভালোই হয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয়েছে, কিন্তু কিন্তু আবার কি? ঋতুজার একটু ব্লাড লস হয়েছে। যদিও ওনার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু গ্রাফ রিজেকশনের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। না, তবে এটা নিয়ে এখনই এত প্যানিক করার কিছু না। 24 ঘন্টা আমরা অবজার্ভ করি, সব ঠিক থাকলে, বোন ম্যারো নিয়ে যদি কোনো সমস্যা না হয়, তাহলে উনি বেঁচে যাবেন। না হলে সরি টু সে, ওনাকে বাঁচানো সম্ভব হবে না। আমরা তো আমাদের সাধ্যমতো সবকিছু চেষ্টা করেছি, এখন সবকিছু ওপরওয়ালার হাতে।
একবার রক্তিমের সাথে দেখা করতে চাই। আপনি এখন বিশ্রাম নিন, পরে আমরা ঠিক দেখা করতে দেবো, কিন্তু এখনই সেটা সম্ভব নয়। প্লিজ ডক্টর, আমি একটু রক্তিমের সাথে কথা বলতে চাই। আমার রক্তিমের সাথে কিছু জরুরি কথা আছে। প্লিজ প্লিজ ডক্টর, আমি রক্তিমের সাথে একা কথা বলতে চাই ডক্টর। রক্তিমবাবু, বলছি অপারেশন যে হয়ে গেছে সেটা তো একবার বাড়িতে জানাতে হতো, কিন্তু ইস্যু আছে বলে জানাতে পারছি না। আচ্ছা, আমি কি একবার ঋষভকে খবরটা দেবো? ডালি, এই তো ডক্টর, বলছি ঋতুজাদি কেমন আছেন? মানে ওই বোন ম্যারো নিয়ে কোনো সমস্যা হয়নি তো? পেশেন্টের জ্ঞান ফিরেছে, তবে ওই 24 ঘন্টা না গেলে সত্যি আমরা কিছু বলতে পারছি না। ওর হ্যাঁ রক্তিমবাবু, পেশেন্ট আপনার সাথে একবার কথা বলতে চাইছে। কি কথা রক্তিমবাবু? আবার আমি জানি না। যান, এখন একবার কথা বলে নিন, তারপরে কিন্তু আর কথা বলা যাবে না। আমি কিন্তু ওই কেবিনে আর কাউকে অ্যালাউ করবো না 24 ঘন্টা না কাটা অবধি। আচ্ছা বেশ, ডালি চলুন দেখা করে আসি। না রক্তিমবাবু, উনি কি বললো শুনলেন না? ঋতুজাদি আপনার সাথে দেখা করতে চান। আপনি যান, দেখা করে আসুন, আমি চাঁদনির সাথে দেখা করে নিচ্ছি। ঋতুজা, আন্টি, বলো। আন্টি, আন্টি, আমার সময় ফুরিয়ে এসেছে, তাই তোমাকে একটা কথা বলার আছে। তারপরে তো আমাকে অনেক দূরে চলে যেতে হবে। না ঋতুজা, না, তোমার তো অপারেশন হয়ে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে উঠবে, বিলিভ মি। আমি ডাক্তারদের কথাবার্তা শুনেছি, 24 ঘন্টার মধ্যে খারাপ খবরও আসতে পারে। আমার কোনো নিশ্চয়তা নেই। আমি শুনেছি, জানো রক্তিম, এতগুলো বছর যখন তোমার থেকে দূরে থেকেছি, সবসময় ভেবেছি যে তোমার কাছে আর কোনোদিনও আসবো না, কিন্তু এই মরণ রোগ আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে আনলো। রক্তিম, আসলে আমি তোমাকে খুঁজতে এসেছিলাম। রক্তিম, খুব জরুরি কথা আছে তোমার সাথে। কি কথা? আমি এই কথাটা বলে তোমার জীবনটা ওলটপালট করে দিতে চাই না রক্তিম, কিন্তু আমি আজ অপারগ হয়ে তোমাকে এই কথা বলছি। কিন্তু আমার কিছু হয়ে গেলে ইস্যুটাকে একটু দেখে রেখো রক্তিম, কারণ ইস্যু আমার আর সুমন নয়, তোমার আর আমার সন্তান। এটা কি বলছো তুমি? হ্যাঁ রক্তিম, এটা সত্যি। ইস্যু আমাদের দুজনের সন্তান, আমাদের মেয়ে। অসম্ভব, অসম্ভব। তবে কি ঋতুজা ওষুধের ঘরে ভুল বকছে? ঋতুজা, আমার মনে হয় তোমার রেস্ট নেওয়া উচিত। আমি জানি তোমার হয়তো কষ্ট হচ্ছে, এই সময় এইসব কথা বলার সময় নয়। ওকে, এখন বলবো না তো কখন বলবো? আমার
আমার সময় যে ফুরিয়ে আসছে। ঋতুজা তোমাকে অনেক কড়া কড়া ইঞ্জেকশন দিয়েছে, তাই তোমার শরীর এখন ঠিক নেই, তুমি ঘোরে আছো, তুমি তুমি ভুল বলছো। রক্তিম, ইঞ্জেকশন বা ওষুধের ঘরে সন্তানের জন্ম নিয়ে কেউ ভুল বকে না। আর আমার আমার এতটাও কষ্ট হচ্ছে না যে আমি ভুল বকবো। কিন্তু তোমার এই কথাগুলো দিহীন, এটা হতে পারে না, অসম্ভব, এটা ইম্পসিবল। কোথাও কোনো একটা মস্ত বড় ভুল হচ্ছে। ইস্যু আমাদের সন্তান হতে পারে না। ভুল তোমার হচ্ছে। তুমি হয়তো আমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ভুলে গিয়েছো, বহু বছর আগেই ভুলে গিয়েছো, কিন্তু আমার তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে আছে। রক্তিম, তোমার মনে আছে আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, আর আমি খুব ভালো ফল করেছিলাম বলে তুমি আমাকে বলেছিলে যে পার্টি দেবে। আমি কিছুতেই বুঝতে পারছি না এখন এই পুরনো কথাগুলো উঠে আসছে কেন। ওইসব দিন তো আমরা অনেকদিন আগে ফেলে এসেছি। পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ হবে? রক্তিম, যেটা তোমার কাছে পুরনো কাসুন্দি মনে হচ্ছে, সেটা আমার কাছে পুরনো কাসুন্দি নয়, কারণ সেই দিনই আমার জীবনটা পুরো পাল্টে গিয়েছিল। রক্তিম, তোর মনে আছে তুমি, আমি, আকাশদা, দীক্ষাদি, সৌমিলি, অর্ণবদা সবাই মিলে পার্টি করেছিলাম। সবাই পার্টি থেকে চলে যাওয়ার পর তুমি কেমন টলছিলে, বারবার পড়ে যাচ্ছিলে, বাধ্য হয়ে তুমিও আমার সঙ্গে আকাশদার ফ্ল্যাটেই থেকে যাও। হ্যাঁ, তারপর আর সত্যি আমার কিচ্ছু মনে নেই। সেদিনই আমরা প্রথম কাছে আসি। রক্তিম, তারপর তো আমাদের বিয়ের কথা হয়েছিল। তোমাদের বাড়িতে আমাদের সম্পর্কের ব্যাপারে সবাই সব জানতো। আর আমার বাবা মার ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছিলাম, তাই তুমি আর দেরি করতে চাওনি। মনে আছে রক্তিম, সেদিন তুমি আমার হাতে হাত রেখে কত প্রমিস করেছিলে, সারা জীবনে একসঙ্গে থাকার কত প্রমিস করেছিলে, তুমি একসাথে থাকার কথা বলেছিলে। চাঁদনি, এখন কেমন আছো? আমি তো সব সময় একদম ফ্যাট, তবে ডাক্তারবাবু ওই কি একটা ইলেকশন নিয়ে এলো না। ইলেকশন? চাঁদনি, ইলেকশন মানে ভোট। তুমি বলতে চাইছো ইনজেকশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তখন আমার খুব ভয় করেছিল, বাপরে, জানো তো এই এত বড় ইঞ্জেকশন। এই সাবধানে চাঁদনি, তুমি প্লিজ এরকম ছটপট করো না। এখন কিন্তু তোমাকে রেস্ট নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুয়ে রেস্টই নিচ্ছি বৌদি ভাই, তুমি আমার কথা একদম চিন্তা করো না। আগে বলো তো, ঋতুজা দিদি এখন কেমন আছে? ভালো আছে। তুমি ঋতুজাদিকে না চিনে ওর জন্য যা করলে, আমি না সত্যিই জানি না আমি কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো। আজকালকার দিনে তোমার মতো মানুষ পাওয়া সত্যি খুব বিরল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি যাতে সারাটা জীবন এরকমই সহজ সরল নরম মনের থাকতে পারো। এই শহরের আধুনিকতা, কৃত্রিমতা এগুলো যাতে তোমায় ছুতেও না পারে। এবার শুধু ঋতুজাদি সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষা। তুমি মিলিয়ে নিও বৌদি ভাই, সব ঠিক হয়ে যাবে। আমার মাও বলে কারোর ভালো করলে সব ভালো হয়। ডালি, ডক্টর, হ্যাঁ ডালি, আপনারা কালকেই চাঁদনিকে বাড়িতে নিয়ে যেতে পারবেন।
ওর কোনো সমস্যা নেই, তবে ওই কিছু ফর্মালিটি আছে, জাস্ট একটু সাইন করা দরকার। এক সেকেন্ড, রক্তিমবাবু সাইন করেননি? রক্তিম তো ঋতুজার কেবিনে, তুমি এসে করে দাও না বরং। আচ্ছা, বেশ। চাঁদনি, তুমি বিশ্রাম নাও, আমি একটু পরে আবার আসবো, কেমন? তোমাকে কিছুই মনে নেই সেদিনকার কথা? সেদিনকার পরই তো আমাদের বিয়ের কথা ওঠে, কিন্তু আমি কেন জানি না তুমি তারপর বিয়ে থেকে পিছিয়ে যাও। তুমি তো ভালো করে জানো সেই ডিসিশনটা পরিবারের জন্য ছিল। আমি জানি তুমি যা করো সবটাই নিজের পরিবারের, নিজের আপনজনদের ভালোর জন্য করো, তাই আমি তোমার সিদ্ধান্তে বাধা হতে চাইনি। আমি ভেবেছিলাম সৌম্যকে বিয়ে করে সারা জীবন ওর সঙ্গে কাটিয়ে দেব, আমার সন্তান আমার কাছে থাকবে, আর তোমার স্মৃতিটুকু নিয়ে আমি বাকি জীবনটা বাঁচবো। কিন্তু তা হয়নি, আমার বিয়েটা ভেঙে গেল। আমার এই মরণ রোগটা হলো। অসহায় হয়ে এত বছর পর আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। রক্তিম, একটু বলো, তুমি আমার সন্তানের দায়িত্ব নেবে না? ইস্যু যে আমার সন্তান সেটা তুমি আগে বলনি কেন? না, এত বড় একটা সত্যি, এত বড় একটা সত্যি তুমি আমার থেকে লুকিয়ে গেলে কেন? ওয়াই আই ওয়ান্ট অ্যান আনসার। কেন আমায় বলো প্লিজ। কারণ আমি যখন জানতে পেরেছিলাম তখন অলরেডি অনেক লেট হয়ে গেছিল, আমার কাছে কোনো উপায় ছিল না। মানে মানে প্রথমে বুঝতে পারিনি যে আমি প্রেগন্যান্ট। মালবিকা দি আমার বিয়ের ব্যবস্থা করে ফেলে। প্রথম আমার হাজব্যান্ড আমাকে খুব ভালো রেখেছিল, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি এটা বুঝতে পেরে ও কোনোদিনও আমার কাছাকাছি আসেনি। 2 মাস পর আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি। এরপরে শুরু হয় ঝামেলা, অশান্তি। সৌম্য চেয়েছিল আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাক, কিন্তু আমি চাইনি। তুই জানো, সৌম্য আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এই জন্য আমি ওখান থেকে পালাই, ইস্যুকে নিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করি, কিন্তু ওর অনেক কানেকশন ছিল, তাই লোক পাঠিয়ে আমাকে খুঁজে পায়। ওখানে আমাকে প্রলোভন দেখিয়েছিল যে আমি যদি সন্তানকে ছাড়তে পারি তাহলে আবার ওর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে পারবো, কিন্তু আমি রাজি হইনি। তারপরে ও সম্পর্ক রাখেনি আমার সাথে। বিশ্বাস করো, আমি তোমাকে এই কথাগুলো কোনোদিনও বলতাম না। যদি আমার এই অবস্থা হতো আমি নীরবেই তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যেতাম। রক্তিম, আন্টি তুমি তো জানলে ইস্যুর পরিচয় কি? তুই ইস্যু এখনো জানে না যে তুমি ওর কে হও, আর আমি জানি না যে আমি কখনো ওকে এই সত্যিটা জানাতে পারবো কিনা। আমার বারবার মনে হচ্ছে যে আমার আয়ু এই পর্যন্ত, আমি আর মেয়েটাকে দেখতে পাবো না। তাই যাওয়ার আগে আমি ঈশ্বর সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে যেতে চাই। ওকে তুমি একটু দেখে রেখো রক্তিম, তুমি ছাড়া কি তোর কেউ নেই। ওকে তুমি তোমার মতো করে মানুষ করো। ঋতুজা, তুমি কেন বারবার করে একই কথা বলছো? বলছি তো তুমি সুস্থ হয়ে যাবে, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। রক্তিম, আমি বিশ্বাস করি
মানুষ তার শেষ সময়তে আন্দাজ করতে পারে। আমি হয়তো তাই করছি। তুমি কথা দাও রক্তিম, তুমি ইস্যুকে, মানে আমাদের ভালোবাসার চিহ্নকে সারা জীবন আগলে রাখবে। কথা দাও না রক্তিম, আমি আর কিচ্ছু চাইবো না তোমার কাছে। কথা দিলাম, ইস্যুকে আমি সারা জীবন আগলে রাখবো, দেখে রাখবো।